আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন নিয়ে। আসলে বাংলাদেশের মতো একটা দেশে কোটা থাকাটা আসলে কতটুকু যৌক্তিক, সেই সাথে ছাত্রদের আন্দোলনটা আসলে কতটুকু যথার্থ, তা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। 2018 সালের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে সকল সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কোটা কিন্তু ছিল। কিন্তু 2018 সালে যখন ছাত্র আন্দোলন হলো কোটা নিয়ে, তখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কোটাকে বাতিল করা হয় এবং অন্য সব চাকরির ক্ষেত্রে কিন্তু কোটা ছিল। কিন্তু 2024 সালে এই সাম্প্রতিক সময়ে হাইকোর্ট আবার সেই কোটা পুনর্বহাল করে এবং বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কোটা আবার পুনর্বহাল করা হয়। আর হাইকোর্টের এই আদেশের পর থেকেই কিন্তু ছাত্ররা আন্দোলনের ডাক দেয় এবং যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন নামে পরিচিত। এবং এর ফলে বাংলাদেশ বাংলা ব্লকেট নামক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন রাস্তা অবরোধ করার মাধ্যমে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন আসলে ছাত্ররা কেন এই আন্দোলনটা করছে? বাংলাদেশের মতো একটা দেশে যেখানে সরকারি চাকরি তুলনামূলকভাবে খুবই কম সংখ্যক নিয়োগ হয়, সেই সাথে বেসরকারিতেও তেমন কোনো সেক্টর নেই, বাংলাদেশের তেমন কোনো সেক্টর গ্রো আপ করেনি, যার ফলে কর্মক্ষেত্র কিন্তু খুবই কম রয়েছে। আর একটা শিক্ষার্থী সে 25-26 বছর পড়াশোনা করার পরে যখন তার রুটি রুজি অর্থাৎ তার কর্মসংস্থানের ক্ষেত্রে যদি এত বড় বাধা আসে, যেটা কোটার মাধ্যমে আসে, তাহলে তার আন্দোলন ছাড়া আর অন্য কোনো পথ খোলা থাকে না। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে 16 কোটি প্লাস মানুষ রয়েছে, সেখানে মানুষের তুলনায় কিন্তু কর্মসংস্থান খুবই খুবই কম। আর এই কম কর্মসংস্থানের মধ্যে লক্ষ লক্ষ বেকার যুবক প্রতি বছর তারা চাকরি না পেয়ে থাকে এবং এর মধ্যে যদি 56% কোটা থাকে, তাহলে 100 জনের মধ্যে মাত্র 44 জন থাকবে যারা হচ্ছে মেধার ভিত্তিতে সরকারি কর্মক্ষেত্রে ঢুকবে। তাহলে এটা তাদের রুটি রুজির উপর কত বড় আঘাত। আর এর ফলে কিন্তু ছাত্ররা আন্দোলনের দিকে ধাবিত হয়েছে। আর এই 56% কোটার মধ্যে অন্যতম হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। এখন আমরা পাকিস্তান আমলের কিছু বিষয় নিয়ে আলোচনা করি। পাকিস্তান আমলে একটা বিষয় ছিল, যেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের জন্য যেসব সরকারি চাকরি ছিল, সেখানে পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে বৈষম্যের শিকার হতো। এবং বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধ করার পিছনে অন্যতম কারণ কিন্তু ছিল এটাই যে পূর্ব পাকিস্তানের মানুষ অনেক বেশি বঞ্চিত ছিল। তাহলে কি 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে আমাদের এই বাংলাদেশের বৈষম্যের জন্য? মহান মুক্তিযোদ্ধারা 1971 সালে যে বৈষম্য বাতিল করার জন্য যুদ্ধ করলো, স্বাধীনতার 52 বছর পরে সেই একই ধরনের বৈষম্য আবার সৃষ্টি করা হচ্ছে। তাহলে বলতে পারেন যে মুক্তিযোদ্ধারা যারা এত কষ্ট করে দেশ স্বাধীন করলো, তাদের জন্য কি কোনো কোটা বরাদ্দ থাকবে না এবং সে সম্পর্কিত কি সংবিধানে কিছুই নেই? তাহলে একটা আইন নিয়ে কথা বলা যাক। 1972 সালে একটা আইন প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস, এবং 1973 সালে এই আইনটি কার্যকর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা হচ্ছে একটি অস্থায়ী আইন। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে এটা একটি অস্থায়ী আইন। এটা কিন্তু 1971 সালের পরবর্তী সময়ে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার জন্য এই আইনটি অস্থায়ীভাবে কার্যকর করা হয়, যেটার কোনো স্থায়িত্ব কিন্তু নেই। এখন মুক্তিযোদ্ধাদের কিন্তু সরকারিভাবে ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে, এতে কোনো ডাউট নেই, কারো কোনো সমস্যাও নেই। তাছাড়াও তাদেরকে মৃত্যুর পরে রাষ্ট্রীয় সম্মানে কিন্তু দাফন করা হয়। তারা হচ্ছে আমাদের দেশের সূর্য সন্তান, তারা যে সুবিধা পাবে এতে কারো কোনো সমস্যা নেই। এখন আপনি বলতে পারেন যে চাকরির ক্ষেত্রে কি তারা সুযোগ সুবিধা পাবে না? চাকরির ক্ষেত্রে যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় তাতেও কোনো সমস্যা নেই এবং সর্বোচ্চ তাদের সন্তানেরা এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারে। কিন্তু তাদের নাতি নাতনিরা কিভাবে এই সুযোগ সুবিধা ভোগ করে? কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু যারা মুক্তিযোদ্ধা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সন্তানেরা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হতে পারে, তার পরিবার সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু তাদের নাতি নাতনিরা কিভাবে মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে? তাহলে তারা কিভাবে কোটা আশা করে? বাংলাদেশ সংবিধানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যারা অনগ্রসর জাতি তাদের জন্য
কোটা বরাদ্দ থাকবে। এখন অনগ্রসর জাতি বলতে আসলে কাদেরকে বোঝানো হয়? যারা আসলে পিছিয়ে পড়া জাতি, অর্থাৎ যারা আদিবাসী কিংবা আরো বেশি পিছিয়ে পড়া, তাদেরকে অনগ্রসর বোঝানো হয়। এখন আপনি কি মুক্তিযোদ্ধাদের অনগ্রসর বলবেন? মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের সূর্য সন্তান, তারা সবচেয়ে বেশি সম্মানীয় ব্যক্তি। তারা কিভাবে অনগ্রসর হয়? তারা তো সবচেয়ে বেশি অগ্রসর। তাহলে তারাও এই কোটার মাধ্যমে তাদেরকে ছোট করা হচ্ছে। আর দ্বিতীয়ত, নারীদেরকে কোটার মাধ্যমে অনেক বেশি ছোট করা হচ্ছে, কারণ নারীরা তো এখন অনগ্রসর নয়, নারীরা অনেক বেশি অগ্রসর। আপনি যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেখেন, মেডিকেলের অ্যাডমিশন, আপনি ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটের অ্যাডমিশন থেকে শুরু করে যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেখেন, সবগুলো পরীক্ষাতেই আপনি কিন্তু দেখেন যে নারীরা সবার থেকে এগিয়ে থাকে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 5-6 জনের মধ্যে কিন্তু 2-3 জন নারী সবসময় থাকেই। সো নারীদেরকে আমরা যদি বলি যে তারা অনগ্রসর, এর মাধ্যমে নারীদেরকে আসলে অনেক বেশি ছোট করা হচ্ছে। এখন যারা অনগ্রসর, অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছে এবং যারা পাহাড়ি জনপদ, আমাদের আদিবাসী ভাই ও বোনেরা, তাদের জন্য কিছু কোটা থাকা উচিত, কিন্তু সেটা সহনীয় মাত্রায়। এবং ছাত্র আন্দোলনে কিন্তু এটা বলা হচ্ছে না কোটা একদম বাতিল করা হোক, তারা বলছে কোটা সংস্কার করা হোক। অর্থাৎ এই সহনীয় মাত্রায় যদি কোটা সংস্কার করা হয়, কারো কিন্তু কোনো ধরনের আপত্তি থাকবে না। কিন্তু বর্তমান সময়ে কোটা আন্দোলনকে ঘিরে এক ধরনের ক্ল্যাশ তৈরি করা হচ্ছে। যেমন সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধার নাতি নাতনি বনাম সাধারণ মানুষ, মানে এক ধরনের বৈষম্যমূলক আচরণের দিকে যাচ্ছে। তা কিন্তু হওয়া উচিত ছিল না, কারণ বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে প্রথমত ডাউট রয়েছে। তাছাড়াও আমরা যদি ধরিও যে মুক্তিযোদ্ধার সংখ্যা বর্তমানে বাংলাদেশে প্রায় 1.5 লাখ প্লাস। এখন মুক্তিযোদ্ধার নাতি নাতনি মিলিয়ে যদি সব মিলিয়ে ধরি, তাহলে তাদের পরিবারের মিলিয়ে 7 থেকে 8 লক্ষ মানুষ হবে। এখন 7 থেকে 8 লক্ষ মানুষের জন্য 100 জনের নিয়োগ যদি হয়, সেখানে 30 জন এই 7 থেকে 8 লক্ষ মানুষের মধ্য থেকে যাবে। বাকি 15,90,00,000 মানুষের মধ্য থেকে 70 জন মানুষ যাবে। তাহলে এটা কোন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে? বাংলাদেশের মতো একটা ছোট দেশ, যেখানে 16 কোটি জনসংখ্যার বিপরীতে সরকারি চাকরি কিংবা অন্যান্য চাকরির সুবিধা যেখানে খুবই নগণ্য, সেখানে কোটার বেড়াজালে সাধারণ শিক্ষার্থীদের এভাবে বঞ্চিত করার কোনো মানেই হয় না। এখন কোটাকে যদি এভাবে মূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশে মেধাবীরা অনেক বেশি পিছিয়ে পড়বে। কিন্তু দেশের অগ্রগতিতে মেধার কি সবচেয়ে বেশি মূল্যায়ন থাকা উচিত না? আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না যে বাংলাদেশের মতো এই ধরনের কোটা কোথাও রয়েছে। হ্যাঁ, কিছু কিছু দেশে হয়তোবা কিছু কিছু কোটা রয়েছে, তবে তা খুবই সীমিত এবং তা সময় উপযোগী, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা সম্পূর্ণ অযৌক্তিক। আর এই ধরনের বৈষম্যের ক্ষেত্রে কিন্তু মেধাবীরা যখন এইভাবে পিছিয়ে পড়ছে, মেধাবীদের গন্তব্য হচ্ছে বাইরের কোনো দেশে সেটেল হওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু বাইরের দেশ কেন্দ্রিক ক্যারিয়ার করছে। এতে কিন্তু আমাদের দেশের মেধা অনেক বেশি পিছিয়ে পড়ছে এবং আমাদের দেশের অগ্রগতি অনেক বেশি পিছিয়ে পড়ছে। আমরা যদি সত্যিকারের সোনার বাংলা গড়তে চাই, তাহলে মেধাবীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, তাদের যথাযথ এবং সঠিক মূল্যায়ন কিন্তু করতে হবে। তবেই আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমরা সোনার বাংলা গড়তে পারবো।